গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বিবেচনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এই বেটা আসনাত আব্দুল্লাহ, আজকে আমি একটি কথা এখান থেকে পরিষ্কার করতে চাই। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 7 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, ওটা আমি জবাই দেবো, একদম জবাই মিস্টেক। দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পর 6 মাস 8 মাস 10 মাস চলে গেছে, তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা কোনো ধরনের কন্ট্রোলে আনতে পারবে। আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই, তাদের কথা মতোই, তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধাবিভক্ত করা। আপনি বলছেন আপনি সংস্কার করলেন, কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার? আর বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষের জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা, আমি দাঁড়িয়ে বিএনপি না। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। ফুলপুর গ্রাম এখানে আজকে সকালে আমাদের নিয়মিত টহলের অংশ হিসাবে আপনারা জানেন যে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে। সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা রেগুলার তদারকির বাইরেও আমরা তদারকি করছিলাম। তো এখানে গাড়িটা আসার পরেই 40-50 জন লোক সমবেত হয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে। যেহেতু আমাদের পুলিশের ছিল আপনার 4 থেকে 5 জন, আমাদের 2 জনকে মারাত্মকভাবে আহত করে, আর আমাদের অস্ত্র রেখে আমাদের গুলিও কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু পারে না। আমরা সেটা আমাদের কাছে রাখতে সক্ষম হয়েছে, আর আমাদের গাড়িটাতে তারা অগ্নিসংযোগ করে। এনসিপি বিভিন্ন জেলায় তারা গণযাত্রা করছে, রাজনৈতিক দল হিসেবে করতেই পারে, কিন্তু তারা টঙ্গিপাড়া যাচ্ছে, এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে যে টঙ্গিপাড়া গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করবে, কেউ বলছে ড্রোন দিয়ে উড়িয়ে দিবে, এটা সেটা। তারা টঙ্গিপাড়া যাচ্ছে মূলত কয়েকটি কারণে বলে আমি মনে করি। একটি হচ্ছে যে তারা টঙ্গিপাড়া গিয়ে তারা প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে তারা গণজামাত করতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মী কারো সেখানে বেরিয়ে আসার ক্ষমতা নেই, এবং এতে করে তারা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটাতে চায়। এবং সেই প্রেক্ষিতে কোনো গন্ডগোল হলে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বঙ্গবন্ধু প্রেমীদের অ্যারেস্ট করার একটি সুযোগ তারা সৃষ্টি করতে চায়। আর আরেকটি কারণ হচ্ছে যে তারা সেখানে গেলে বিএনপি কোনো স্টেটমেন্ট দেয় কিনা সেটা তারা দেখতে চায়। যদি বিএনপি কোনো স্টেটমেন্ট দেয়, উত্তেজনা যদি কিছু সৃষ্টি হয় এবং বিএনপি যদি বঙ্গবন্ধু মাজার আক্রমণ বা অবমাননার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, তাহলে তারা যেটা করবে যে তারা বিএনপি এখন আওয়ামী লীগের পুনরুত্থান চায়, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্স্থাপিত করতে চায়, বিএনপি আর আওয়ামী লীগ একই, এইটা জাতির কাছে তারা প্রমাণ করতে চাচ্ছে। এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড় করে 20 জন 25 জন 30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে, এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এভাবে মদ তৈরি করা হয়। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে।
দর্শক, দেশ প্রচণ্ড শান্তির মধ্যে আছে। দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই, দেশে কোনো অশান্তি নেই, খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি মব কোনো কিছু নেই। দেশ আগের চাইতে অনেক বেশি শান্তিতে আছে, এরকম একটা বাণী আমরা সরকারের পক্ষ থেকে আজকে দিতে দেখেছি। সরকারের চিফ অ্যাডভাইজার গভ সেই পেজ থেকে একটি ইংরেজিতে বিবৃতি দেওয়া হয়েছে, যার অর্থ দাঁড়ায় যে দেশ আগের তুলনায় খুবই ভালো আছে। দেশকে যারা দেশ অস্থিতিশীল পরিবেশে চলে গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেরকম যারা বলে তারা আসলে মিথ্যা বলে। সত্যটা আসলে এটাই যে দেশ ভালো আছে। এমন বিবৃতি যখন আসলো তখন বাংলাদেশের পুলিশের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান উল্টো কথা বলে। অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান বলে যে দেশ মারাত্মক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন শায়ের এটা নিয়েও একটা ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন করেছেন, সত্যিই কি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি? আদতে বাস্তব অবস্থাটা কি, পরিসংখ্যানটা কি বলছে? সরকারি সবকিছু পরিষ্কার স্বচ্ছ কাচের মতো সবকিছু ঝকঝকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চরম বিশৃঙ্খল পরিবেশে বাস করছি, চরম অশান্তিতে বাস করছি, জনজীবনের নিরাপত্তা নেই। সেই সময় সরকারের পক্ষ থেকে শান্তির বার্তা শোনানো হলো, বলা হলো দেশ খুবই শান্তিতে আছে, দেশ অস্থিতিশীল পরিবেশের দিকে গেছে। এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে। সরকারের বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে তারা ইংরেজিতে এই বিবৃতিটা দেওয়ার চেষ্টা করেছে। ওদিকে সাংবাদিক জুলকার নাইন শায়ের সেই বিবৃতিকে কেন্দ্র করেই প্রশ্ন করেছেন, সত্যিই কি দেশ ভালো আছে? পরিসংখ্যান কি বলছে? সরকারি পরিসংখ্যান, অপরাধ পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে গত সেপ্টেম্বর থেকে এই বছরের জুন পর্যন্ত এই 10 মাসে যে অপরাধের ঘটনা সংখ্যা ঘটেছে সরকারি পরিসংখ্যান বলছে। বেসরকারি পরিসংখ্যানে সেটা আরও ভয়াবহ হবে, কারণ সরকারি পরিসংখ্যানে খুন কিংবা ধর্ষণের মতো বড় অপরাধগুলো পুরোটা আসলে উঠে আসে না, পুরোটা স্বীকার করা হয় না। এটাই বাস্তবতা। এটা এই সরকারের দোষ না। যখন যে সরকার আসে তখন সেই সরকার যতটুকু পারে হাইড করার চেষ্টা করে। সরকারি পরিসংখ্যানটাই বুঝে দেখার চেষ্টা করি। সরকারি পরিসংখ্যানটা যেটা বলছে সেটা হচ্ছে গত 10 মাসে ডাকাতির ঘটনা ঘটেছে 610 মাসে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই জুন পর্যন্ত সারা দেশে খুন হয়েছে 3554টি। এতে কি কারো টনক নড়ে আদতে? এরপরের প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে যে দ্রুত বিচারের ঘটনা ঘটেছে 898টি, দাঙ্গার ঘটনা ঘটেছে 97টি, ধর্ষণের ঘটনা ঘটেছে সরকারি পরিসংখ্যান বলছে 4105টি, কিন্তু বেসরকারি পরিসংখ্যান বলছে 2024 সালে ধর্ষণের ঘটনা ঘটেছিল 4001টা। এই 2025-এর জুন পর্যন্ত প্রথম 6 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র এই বছরের প্রথম 6 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 4400-রও বেশি। বেসরকারি এনজিওর পরিসংখ্যানে আমরা সেটাই জানি, কিন্তু সরকারি পরিসংখ্যানে স্বীকার করা হচ্ছে 10 মাসে 4105টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেটাও কি শান্তিতে থাকার নজির? এরপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা অবশ্য কম ঘটেছে, 5টি ঘটেছে। নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ভয়াবহ আকারে, 12726টি নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। অপহরণের ঘটনা ঘটেছে 819টি। যে সরকারিভাবে মবের ব্যাপারটা স্বীকার করতে চায় না, মবের অস্তিত্ব তারা অস্বীকার করতে চায়। এই যখন অবস্থা, তখন মিডফোর্টের সামনে সোহাগ হত্যাকাণ্ডটাকে খুব বেশি বড় ঘটনা আপনার মনে হয়? যেভাবে মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে, মবের মাধ্যমে হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর একটিরও যদি বিচার হতো, তাহলে আজকে আমাদের সোহাগ হত্যাকাণ্ডের মতো নিষ্ঠুর, কি বলবো, এর চাইতে ভাষা খুঁজে পাওয়া যায় না। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, গুম ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি।